ওকে, সো আমাদের এই সেমিস্টারের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2, যেটা মূলত হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। তো কোর্স গ্রুপটা প্রথমেই ঠিক করে নিই। কোর্স গ্রুপটা আমি আপনাদের এই কোর্সটার জন্য নতুন করে আর কোনো গ্রুপ ক্রিয়েট করিনি, যেহেতু হচ্ছে আমরা অলরেডি একটা গ্রুপে কানেক্টেড এবং সেম গ্রুপটাই আবার এই সেমিস্টারে ক্লাস করছে বা করবে। এই জন্য আমাদের আগের যে কোর্স গ্রুপটা ছিল, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1, সেটার মধ্যেই হচ্ছে আমি আপনাদের জাভা কোর্সের কন্টেন্টগুলা বা যত ধরনের কমিউনিকেশন আছে সেটা এই প্রিভিয়াস গ্রুপটার মধ্যেই করব। সো আশা করি কারো কোনো প্রবলেম হবে না। নতুন যদি কেউ জয়েন করেও থাকে, মানে এই সেমিস্টারে পার্টিকুলারলি, সো সে হচ্ছে এই গ্রুপটাতে জয়েন করে ফেলবে। ঠিক আছে? সো এই জন্য আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আর যারা আগে থেকে অলরেডি অ্যাড হয়ে আছেন তাদের নতুন করে অ্যাড করতে হবে না আর কি। সো এইটা হচ্ছে ক্লাসরুমের লিঙ্কটা। আর শুধুমাত্র কোর্স কোডটা যদি জানতে চান তাহলে হচ্ছে লাস্টে ক্লাসরুম কোডটা এখানে দেয়া আছে। আচ্ছা, সো এটা দিয়ে হচ্ছে সরাসরি কানেক্ট হয়ে যেতে পারবেন। আর আমাদের এই কোর্সটার জন্য, ঠিক আছে, আমরা বারবার যে কথাটা বলতেছি যে আমরা এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1, তারই কন্টিনিউশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2, যার জন্য হচ্ছে আমি বেসিক্যালি কোর্সটা নিয়েছি। সো একটা ছিল হচ্ছে সি প্লাস প্লাসে, আর আমরা এইবার দেখবো হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে কিভাবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজগুলো করতে পারি। সো জাভার জন্য বেশ কিছু বই অ্যাভেলেবেল আছে, তার মধ্যে পার্টিকুলারলি যে বইটা আপনাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে, বিশেষ করে এক্সাম্পল প্রচুর দেয়া থাকে, সেটা হচ্ছে ডেইটেলের বইটা। ঠিক আছে, হার্বি ডেইটেলের সো জাভা হাউ টু প্রোগ্রাম, এই বইটা আশা করি সবার কাছে থাকবে এই সেমিস্টারে। এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। এছাড়া আরও 2টা বই, এগুলো অনেক জায়গায় পড়ানো হয় রেফারেন্স বুক হিসেবে বা টেক্সট বুক হিসেবে। সো এই 2টা বইও আপনারা কপি রেখে দিতে পারেন। একটা হচ্ছে হার্ভার্ড শিল্ডের, খুবই কমন, আচ্ছা, কমপ্লিট রেফারেন্স যেটা। সো সি এর জন্য হার্ভার্ড শিল্ডের কমপ্লিট রেফারেন্স আছে, সি প্লাস প্লাসের জন্য আছে, একই রকমভাবে জাভার জন্য আছে। আচ্ছা, সো এই বইটাও ইউজ করতে পারি। আর একটা হচ্ছে আইভার হর্টন, আচ্ছা, এটা হচ্ছে বিগিনিং জাভা। আচ্ছা, সো এই 3টা বই হচ্ছে মোটামুটি আপনাদের রেফারেন্স বুক হিসেবে থাকবে। তার মধ্যে মেইনলি ফোকাস করবো হচ্ছে আমরা প্রথম বইটা, ডেইটেলের বইটা। আমার কাছে যদি সফট কপি থেকে থাকে আমি চেষ্টা করব সফট কপিগুলো আগের মতো প্রোভাইড করে দেওয়ার জন্য, যেটা যেটা পসিবল। বাট আমি এক্সপেক্ট করব ডেইটেলের বইটা আপনারা সবাই পারচেস করে ফেলবেন। কোর্স আউটলাইন, কোর্স সম্পর্কিত মোটামুটি আমরা ক্লাস করার চেষ্টা করব, অ্যাটলিস্ট 30টা ক্লাস করার চেষ্টা করব। আর এটার সাথে হচ্ছে ল্যাব, ঠিক আছে। সো আমরা হয়তো 2-3টা ক্লাস করার পরেই এবার ল্যাব শুরু করে দেব, পরের জন্য ওয়েট করব না, কেননা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আছে এবার। এই জন্য হচ্ছে ল্যাবটার সাথে সাথেই শুরু করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর মার্কস ডিস্ট্রিবিউশন, আচ্ছা, সো মার্কস ডিস্ট্রিবিউশন কম বেশি সিমিলার অন্যান্য কোর্সগুলোর মতোই। আমাদের ক্লাস পার্টিসিপেশনে 10 মার্কস থাকবে, 2টা মিড টার্ম বা ইন কোর্স এক্সাম হবে যেগুলো হচ্ছে 20 মার্কসের। সো 2টার অ্যাভারেজ সাধারণত হয়ে থাকে। সো এই ক্লাস পার্টিসিপেশন প্লাস ইন কোর্স, আচ্ছা। সো ক্লাস পার্টিসিপেশনের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু ইনভলভ থাকে, কুইজ থাকতে পারে, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকতে পারে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে, এই সব কিছু মিলেই হচ্ছে আপনাদের ক্লাস পার্টিসিপেশন। আর ফাইনাল এক্সাম হচ্ছে 70 মার্কস, যেটা হচ্ছে এখনো যেহেতু ইয়ে করা হয়নি, পরীক্ষাগুলো ওইভাবে দেয়া হয়নি, যার জন্য আবারও ইয়ে করে দিচ্ছি। সেটা হচ্ছে 70 মার্কসের হবে 5 আউট অফ 8। আর সিলেবাসের ওভারভিউ মোটামুটি হচ্ছে এই জিনিসগুলো আমরা কাভার করার চেষ্টা করব আমাদের এই কোর্সটাতে। স্যার, হ্যাঁ, কারো কোনো অবজারভেশন আছে? হ্যাঁ বলো, অঙ্কন। হ্যালো, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। আমি শুনতে পাইনি কি বলেছো, অঙ্কন বা কেউ একজন কিছু বলতে চাচ্ছিলে।
আচ্ছা, আমি কি শুধু শুনতে পাচ্ছি না নাকি আপনারা কেউই কিছু শুনতে পাচ্ছেন না? আই মিন আমার নেটওয়ার্ক কি প্রবলেম করছে? অন্য কেউ একটু বলবেন? নাকি যে কথা জি বলতে স্যার, স্যার আপনারটা ঠিক আছে স্যার। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা, সো কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন অথবা সরাসরি বলতে পারেন, অসুবিধা নেই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। খুব সম্ভবত অঙ্কন কিছু বলতে চাচ্ছিলেন। নেটওয়ার্ক ঠিক হলে হয়তো আমরা স্যার স্লাইডগুলো কি গুগল ক্লাসরুমে কি আপলোড দেওয়া হবে? স্লাইডগুলো বা অন্যান্য যত ধরনের রিসোর্স আছে সবই আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দেব। ঠিক আছে? সি প্লাস প্লাসের মধ্যে যেভাবে যেভাবে দেওয়া হয়েছে জাভাতেও সিমিলারলি সবকিছু দিয়ে দেওয়া হবে। আমার কাছে যে সমস্ত রিসোর্সগুলো আছে, ঠিক আছে? সবই পেয়ে যাবেন। ওকে, সো জাস্ট একটু ওভারভিউ করার চেষ্টা করি আমরা কি এখানে কভার করার চেষ্টা করব। যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সো আমরা অলরেডি জেনে আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিসই হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। ঠিক আছে, সো ক্লাস কি অবজেক্ট কি এই জিনিসগুলো আমরা এখানে আবার ভালোভাবে দেখার চেষ্টা করব। দেন ডাটা টাইপস কি, ভ্যারিয়েবলস কি, অপারেটর, কন্ট্রোল স্ট্রাকচার, এই সব কিছু মানে এইখানে আমি কভার করব, বাট খুবই হাই লেভেল একটা ভিউ দেওয়ার চেষ্টা করব, কেননা এগুলো অলরেডি একবার না দুইবার অলরেডি আপনারা দেখে আসছেন বা ইয়ে করে আসছেন। সিতেও দেখে আসছেন, সি প্লাস প্লাসও আমি কভার করেছি। সো এই জন্য হচ্ছে এটা কভার করব, বাট জাস্ট একটা ভিউ দিয়ে যাব জিনিসগুলো জাভাতে কিভাবে কাজ করে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম। ঠিক আছে, বেসিক্যালি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড যে তিনটে ফিচার, এখানে এনক্যাপসুলেশনটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছি, সরি। আচ্ছা, সো এনক্যাপসুলেশন অবভিয়াসলি আমাদের এখানে আসবে। এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, অবজেক্ট ওরিয়েন্টেড যে তিনটে মেইন ফিচার, এগুলো এইখানে জাভা সাপেক্ষে আলোচনা হবে। দেন এক্সেপশন হ্যান্ডলিং, যেটা আমরা সি প্লাস প্লাসের মধ্যে আলোচনা করে আসছি, তো জাভার এই জিনিসটাও এখানে আলোচনা হবে। মতো এই যে কথাগুলো এইগুলো বললাম, এগুলো সি প্লাস প্লাসের সাপেক্ষে কম বেশি সিমিলার, জাস্ট হয়তো সিনট্যাকটিক্যালি হয়তো কিছু পার্থক্য হবে, বা জাভাতে জিনিসটা হয়তো একটু ভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করব, বাট মেন আইডিয়া যে কি পারপাসে এগুলাকে নিয়ে আসা, কিভাবে কাজ করে, এই বেসিক থিমটুকু দুইটার মধ্যেই সেম। ঠিক আছে, শুধু হয়তো তাদের সিনট্যাক্সগত কিছু পার্থক্য আমরা দেখতে পাবো। ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, এক্সেপশন হ্যান্ডলিং, এই সবগুলোর জন্যই এই কথাটা প্রযোজ্য। দেন এরপরে আমরা চলে আসবো হচ্ছে কিছু স্পেসিফিক কন্টেন্ট, যেগুলো হচ্ছে মূলত জাভার সাথে রিলেটেড। যেমন এখানে দেওয়া আছে মাল্টি থ্রেডিং, অ্যাপলেট, সরি আবার থ্রেড চলে আসছে। সো থ্রেডিং, অ্যাপলেট, দেন ইনপুট আউটপুট। আর জাভাতে একটা মেইন ফিচার আমরা এখানে আলোচনায় নিয়ে আসছি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গ্রাফিক্যাল প্রোগ্রামিং। ঠিক আছে, যেটা মূলত হচ্ছে আমরা সুইং এর মাধ্যমে করে থাকি, জাভা সুইং এর মাধ্যমে। সো একটু কারেকশন করে নিই আমি এখনই। সো আমার ইচ্ছা আছে আমরা এখানে নেটওয়ার্ক রিলেটেড প্রোগ্রামিংটাও একটু দেখানোর চেষ্টা করব, যেটা করা হয় হচ্ছে সকেট প্রোগ্রামিং এর সাপেক্ষে। যদি পসিবল হয় জাভার ডাটাবেস কানেক্টিভিটি, মানে আমাদের যেই ডাটাবেস আছে যে কোনো ডাটাবেসের সাথে আমরা হচ্ছে কানেক্ট করতে পারি থ্রু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো সেটাও ইচ্ছা আছে, এখন দেখা যাক আমরা কতটুকু আসলে কাভার করতে পারি কোর্সে। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আমরা কন্টেন্ট হিসেবে কাভার করার চেষ্টা করব আমাদের এই কোর্সের মধ্যে। সো আমরা জাস্ট একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আজকে জাভা কি এই জিনিসটা। মেইন কন্টেন্টে হয়তো আমরা যাব না, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, তারপরে জাভার বেসিক এই জিনিসপত্রগুলো, বা যদি পসিবল হয় জাভাতে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, কম্পাইল করতে হয়, এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে একটু কভার করার চেষ্টা করব আজকে লেকচারের মধ্যে। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত ধরনের হয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আমরা সেটা অলরেডি জানি। ঠিক আছে, যে আমরা দৈনন্দিন যে সমস্ত প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি কম্পিউটারের মাধ্যমে, সেটা করার জন্য হচ্ছে আমরা যেই কোডিংটা করে থাকি সেটাই হচ্ছে মূলত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো
তো এটা বিভিন্ন রকম ভাবে করা যায়, বা স্পেসিফিক্যালি 3 ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পেয়ে থাকি। সো একদম ফার্স্ট ওয়ান যেটা বলা হয়ে থাকে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বা কম্পিউটার যেটা বোঝে, ঠিক আছে? সো সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা সিম্পলি হচ্ছে এই স্ট্রিং অফ নাম্বারস, বেসিক্যালি বাইনারি নাম্বার। ঠিক আছে? সো আমরা জানি যে কম্পিউটার আমরা যত ধরনের হাই লেভেলের লেখাই লিখি না কেন, যেমন এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা টেক্সট ল্যাঙ্গুয়েজে হচ্ছে করার চেষ্টা করতেছি, কমিউনিকেশন করার চেষ্টা করতেছি, বাট কম্পিউটারের মধ্যে যখনই যাচ্ছে সেটা আলটিমেটলি কনভার্ট হয়ে যাচ্ছে আইদার 0 অর 1, এরকম একটা বাইনারি স্ট্রিং এর মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে, যেখানে আলটিমেটলি থাকে আইদার 0 অর 1। সো ওইটাই অ্যাকচুয়ালি মেশিন বুঝতে পারে। আচ্ছা, সো এটাকে বলা হয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দেন আরেকটু হায়ার লেভেলে যদি চিন্তা করা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যেটা বলা হয় যে ইংলিশ লাইক অ্যাব্রিভিয়েশন রিপ্রেজেন্টিং এলিমেন্টারি কম্পিউটার অপারেশনস। ঠিক আছে? সো এই মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে পরবর্তী ধাপে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটাই হচ্ছে মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। একদম মেশিন ল্যাঙ্গুয়েজটা কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় দেখে হচ্ছে আমরা যেটা বলা হচ্ছে ইংলিশ লাইক। ঠিক আছে? সো ইংলিশ সরাসরি না, অ্যাব্রিভিয়েটেড ইংলিশ এই টাইপের হচ্ছে কিছু কোড ওয়ার্ড ব্যবহার করে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যেটা পরবর্তীতে যেটা আলটিমেটলি কিন্তু সেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। সো এটাকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসেম্বলার। ঠিক আছে? সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ খুব সম্ভবত আপনারা মনে হয় মাইক্রোপ্রসেসরের মধ্যে মনে হয় পড়ে আসছেন। সো সেখানে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো কিছু কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে স্যার কথা অনেক মাঝে মাঝে স্লো আসে অনেক। কথা স্লো আসে মাঝে মাঝে। আমি মাইক্রোফোন একদম আমার মুখের সামনেই আছে, সো হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু হতে পারে। সো আমি তারপরেও চেষ্টা করতেছি যতটা সম্ভব আপনাদেরকে দেয়া যায়। ঠিক আছে? সো সেকেন্ড স্যার হচ্ছে পরবর্তীতে রেকর্ডে তো সুন্দরভাবে শোনা যাবে না স্যার? রেকর্ডে, হ্যাঁ, সুন্দরভাবে শোনা যাওয়ার কথা। ঠিক আছে? আমার এন্ড থেকে যে কারণ স্যার এখানে কথা আটকে আটকে আসতেছে তো স্যার, এই কারণে। সেটাই বলছি আমি। ঠিক আছে? সো সেখান থেকে হয়তো বেটার পেতে পারেন। ঠিক আছে? দেন থার্ড ওয়ান হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যেটা হচ্ছে আমরা সচরাচর ব্যবহার করতেছি, যেখানে হচ্ছে আমরা কোডিংটা করে থাকি একদম আমাদের ডে টু ডে ইংলিশ আমরা যেভাবে ব্যবহার করি সেরকম ভাবে হচ্ছে আমরা কোডিং এর কাজটুকু করে থাকি। কিন্তু এই কোডিংটাই হাই লেভেল কোডিংটাই পরবর্তীতে কিন্তু আমাদের কনভার্ট হয়ে যায় মেশিন ল্যাঙ্গুয়েজে, বাট আমরা আমাদের ইউজারের বা যে প্রোগ্রামারের সুবিধার জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এরকম হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ডেভেলপ করি। ঠিক আছে? যেমন আমরা বর্তমানে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করতেছি, সি প্লাস প্লাস বলি বা জাভা বলি, বা ইভেন এখন আরো যে সমস্ত নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসছে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো আসছে, যেমন পাইথন খুবই পরিচিত এখন। ঠিক আছে? বাট একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আলটিমেটলি আমরা কনভার্ট করি, বা যখন প্রোগ্রামিং থেকে যখন এক্সিকিউশনে যখন যায় তখন কিন্তু সেটা আলটিমেটলি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। ঠিক আছে? সো এই সমস্ত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোই হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ইন জেনারেল যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, যত ধরনের প্রোগ্রামিং আমরা করে থাকি, তাদেরকে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী তাদেরকে যদি আমরা ডিভাইড করার চেষ্টা করি, তাহলে দুই ধরনের আমরা প্রোগ্রামিং পাই। তার মধ্যে একটা হচ্ছে স্ট্রাকচার অর প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দ্যাট মিনস এসওপি অর পিওপি, যেটাকে বলা হয় স্ট্রাকচার অর প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা যেটা মূল এখানে আলোচনায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে? সো এই দুই ধরনের স্ট্রাকচার আমরা পাই। আচ্ছা, সো এটা যদি আমরা তাদের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা ক্লাসিফিকেশন যদি করতে চাই, আর একটু আগে যেটা বললাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, দেন assembly language or mid level language, and third one is high level language. আর প্রোগ্রামিং স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে দুই ধরনের ভাগ করে থাকি, একটা হচ্ছে স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর সেকেন্ড ওয়ান ইজ
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, সো এই দুইটার মধ্যে মধ্যে একটু যদি আমরা পার্থক্যটা যদি বোঝার যদি চেষ্টা করি, নর্মালি স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেমন বলা হচ্ছে, নামগুলো দেখে আমরা বুঝতে পারবো। যেমন আমাদের কাছে পরিচিত হচ্ছে সি, ঠিক আছে, যদিও এই টাইপের আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি বলা হচ্ছে, কোবল বলা হচ্ছে, ফোরটান বলা হচ্ছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে খুব কমনলি ইউজড বা কমনলি নোন প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এইখানে মূল ব্যাপারটা কি হয়ে থাকে, in procedure oriented programming the problem is viewed as a sequence of things to be done, such as reading, calculating and printing। ঠিক আছে, মানে একটা পার্টিকুলার সিকোয়েন্স, প্রথমে হচ্ছে আমি ইউজারের কাছ থেকে একটা পার্টিকুলার ইনপুট নেব যেটাকে আমি বলতেছি হচ্ছে রিডিং, তারপরে সেটাকে প্রসেসিং করব যেটাকে আমি বলতেছি হচ্ছে ক্যালকুলেটিং, তার পরবর্তীতে সেখান থেকে একটা পার্টিকুলার আউটপুট প্রদান করার চেষ্টা করব যেটাকে আমরা বলতেছি হচ্ছে এখানে প্রিন্টিং। ঠিক আছে, এরকম একটা সিকোয়েন্স অফ স্টেপ আমরা আসলে কভার করার চেষ্টা করি প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে। ঠিক আছে, এবং এটার জন্য সাধারণত আমরা যেটা ব্যবহার করি এর নাম্বার অফ ফাংশনস। ঠিক আছে, প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রসিডিওর মানেই হচ্ছে ফাংশন, এই জন্য এখানে বলা হচ্ছে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, সো প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা দেখি হচ্ছে এরকম অনেকগুলো ফাংশন। ঠিক আছে, সো এই ছবিটার দিকে তাকালে হয়তো আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমাদের এখানে থাকে হচ্ছে একটা মেইন ফাংশন বা মেইন প্রোগ্রাম, সেটার ভিতরে এরকম থাকে হচ্ছে অনেকগুলা সাব প্রোগ্রাম বা ফাংশন যাদেরকে বলতেছি আমরা, এবং প্রত্যেকটা ফাংশনই হচ্ছে দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে একে অন্যের সাথে কানেক্টেড। ঠিক আছে, সো এখানে ফাংশন 1 দেখা যাচ্ছে মেইন ফাংশনের সাথে কানেক্টেড, আবার এই ফাংশন 1 থেকে দেখা যাচ্ছে কোন একটা ইনপুটের উপর ভিত্তি করে ফাংশন 4 কাজ করছে। এভাবে এক একটা ফাংশন অন্য আরো এক বা একাধিক ফাংশনের সাথে কানেক্টেড, এবং প্রত্যেকেই হচ্ছে ওই একটা সিকোয়েন্স অফ স্টেপস কভার করে। ঠিক আছে, কোন একটা ইনপুট নেয়, সেটাকে প্রসেসিং করে, তারপর সেখান থেকে হয়তো কোনো একটা আউটপুট জেনারেট করে যেটা হয়তো অন্য একটা ফাংশনের মধ্যে চলে যাচ্ছে, বা সেটা হয়তো মেইন ফাংশনের মধ্যে কোন একটা কাজ করছে। এরকম ভাবে হচ্ছে আমাদের অনেকগুলো ফাংশন বা প্রসিডিওরের মাধ্যমে হচ্ছে আমাদের ওভারঅল বা পুরো কাজটা আমরা কমপ্লিট করার চেষ্টা করে থাকি, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে হচ্ছে কাজটা করে থাকে। এবং এখানে যদি আমরা ডাটা এবং ফাংশনগুলো, যেটা বললাম যে এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কাজটা করার চেষ্টা করি। ঠিক আছে, ফাংশনগুলোর মধ্যে আমরা কাজ করার চেষ্টা করি বা প্রসেসিংটা করি ফাংশনগুলোর মাধ্যমে, কিন্তু আমাদের কার উপরে কাজটা হবে? ঠিক আছে, সো অবশ্যই আমাদের কাজটা হবে হচ্ছে ডাটার উপরে। ঠিক আছে, যেটা আমরা বলি হচ্ছে ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলগুলো নিয়ে হচ্ছে ফাংশনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রসেসিং হয়ে থাকে। সো সেই কনটেক্সটে যদি আমরা ডাটা এবং ফাংশনগুলোর মধ্যে যদি একটা রিলেশনশিপ যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এরকম একটা রিলেশনশিপ তাদের মধ্যে থাকে। দেখা যায় যে সেখানে কিছু গ্লোবাল ডাটা থাকে, যেটা হচ্ছে বিভিন্ন যে ফাংশনগুলোর কথা বললাম, প্রত্যেকটা ফাংশন হয়তো এই গ্লোবাল ডাটাগুলোকে ব্যবহার করে, বা সবগুলোকে নাও ব্যবহার করতে পারে, কিছু কিছু গ্লোবাল ডাটাকে তারা ব্যবহার করতেছে। প্রত্যেকটা ফাংশন এরকমভাবে কিছু গ্লোবাল ডাটার উপরে কাজ করে, আবার তাদের নিজস্ব কিছু লোকাল ডাটাও থাকতে পারে। মানে তাদের কিছু ডাটা বলতে এখানে বোঝানো হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, সো তাদের কিছু লোকাল ভেরিয়েবল থাকতে পারে, এবং তারা কিছু গ্লোবাল যে ডাটা আছে বা গ্লোবাল যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে লোকাল ডাটাগুলো নিয়ে প্রসেসিং গুলো কমপ্লিট করে থাকে। ঠিক আছে, সো এরকম ভাবে হচ্ছে আমার প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে হচ্ছে ডাটা এবং ফাংশন কাজ করে থাকে। আর সো এইখানে হচ্ছে যদি ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা এখান থেকে যদি বের করে নিয়ে আসার চেষ্টা করি, যে তারা হচ্ছে এমফাসিস অন ডুইং থিংস, যেটা মূলত হচ্ছে একটা অ্যালগরিদমিক ওয়াইজ কাজ করে। ঠিক আছে, সাধারণত প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা হচ্ছে কোন একটা পার্টিকুলার অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করে কোন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, যেটা আমি সি প্লাস প্লাসের সময়ও বলেছিলাম, যে দেখা যাচ্ছে যে আমরা সি প্লাস প্লাস বা সি এই জাতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি যখন আমার কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করা লাগবে। ঠিক আছে, যেখানে হয়তো সিকোয়েন্স অফ স্টেপস থাকবে বা কোনো একটা পার্টিকুলার অ্যালগরিদম আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, ওই অ্যালগরিদমটা দিয়ে ওই পার্টিকুলার প্রবলেমটা একটা সলিউশন বের করে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, সো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিংগুলো ব্যবহার করে থাকি। আর লার্জ প্রোগ্রাম আমরা এগুলাকে হচ্ছে ছোট ছোট ফাংশনে ভাগ করে ফেলি, যেটা একটু আগে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর ম্যাক্সিমাম ফাংশনগুলোই হচ্ছে যে গ্লোবাল ডাটা আছে, গ্লোবাল যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে তাদের যে প্রসেসিংগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করে। ঠিক আছে? আর এখানে যে কথাটা বলা হচ্ছে ডাটা মুভ ওপেনলি,
অ্যারাউন্ড দ্য সিস্টেম ফ্রম ওয়ান ফাংশন টু অ্যানাদার ফাংশন, ঠিক আছে। সো এইখানে যে গ্লোবাল ভেরিয়েবলগুলোর কথা যে কথা বললাম, ঠিক আছে। সো প্রত্যেকটা ফাংশন এই গ্লোবাল ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতেছে বা গ্লোবাল ডাটাগুলোকে ব্যবহার করতেছে। তার মানে এই কনটেক্সটে তাদের আসলে ডাটাটা আসলে কোনো ধরনের সিকিউরিটি নাই। মানে এই একই ডাটার উপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফাংশন কাজ করছে। তার মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু যখন আসছে সেটা কি ফাংশন 1 থেকে প্রসেসিং হয়ে আসছে না ফাংশন 2 থেকে প্রসেসিং হয়ে আসছে, বা ফাংশন 2 যখন কাজ করতেছে ফাংশন 1 যে রেজাল্টটা প্রডিউস করছিল এই গ্লোবাল ডাটাটার সেটা হারায় যাবে, ঠিক আছে। সো এই সেন্সে আমরা বলতেছি হচ্ছে এটার আসলে কোনো ধরনের ট্রেস থাকে না বা কোনো ধরনের সিকিউরিটি থাকে না, ঠিক আছে। ডাটা যেহেতু মুভ করতেছে একটা ফাংশন থেকে অন্য একটা ফাংশনের মধ্যে, এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাটা কোনো ধরনের সিকিউরিটি আমরা এখানে প্রোভাইড করতে পারি না, ঠিক আছে। and functions transform data from one form to another, যেটা বললাম যে প্রত্যেকটা ফাংশনে ওই গ্লোবাল ডাটাগুলোর উপর কাজ করছে, সুতরাং তারা তাদের ফাংশনের ভিতরে যে ফাংশনালিটিটা বা যে প্রসেসিংটা আছে সেই অনুযায়ী কিন্তু ডাটাটাকে মডিফিকেশন করে ফেলতে পারতেছে, আচ্ছা। আর এখানে আমরা যে প্রোগ্রামিং অ্যাপ্রোচটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, আচ্ছা। আর সেকেন্ড ওয়ান যেটা বললাম এতক্ষণ পর্যন্ত যেটার কথা বললাম প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, সেকেন্ড ওয়ান যেটা বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আছে। এবং এইখানে মূল ফোকাসটাই হচ্ছে আমাদের ডাটা, বলা হচ্ছে এমফাসিস অন ডাটা রেদার দেন প্রসিডিউর, ঠিক আছে। প্রসিডিউর মানে হচ্ছে ফাংশন। সো এখানে আমরা মূলত হচ্ছে আমাদের যত ধরনের কার্যক্রম আছে প্রোগ্রামিংটার বা এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মূল ফোকাসটা থাকে হচ্ছে ডাটার উপরে। ডাটাটাকে কিভাবে আমরা হচ্ছে সিকিউর করতে পারি এটা একটা অন্যতম বড় কাজ এখানে, বা এই ডাটাটা কে ব্যবহার করতেছে, কি ধরনের চেঞ্জ করছে বা কে চেঞ্জ করতে পারবে, এই সমস্ত কাজগুলো হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দেওয়ার চেষ্টা করি সো দ্যাট আমার ডাটাটাকে আমি যাতে মিস ইউজ থেকে রক্ষা করতে পারি, ঠিক আছে। এবং এই জন্য এখানে বলা হচ্ছে মূল ফোকাসটা হচ্ছে আমাদের ডাটার উপরে, প্রসিডিউর না হয়ে এখানে আমাদের এমফাসিসটা হচ্ছে ডাটার উপরে। আর সাধারণত এখানে প্রোগ্রামটাকে আমরা কি করি, প্রোগ্রামস আর ডিভাইডেড ইনটু অবজেক্টস, আচ্ছা। সো এইখানে আমরা এই যে ডাটাগুলো সেগুলোকে নিয়ে আসি হচ্ছে অবজেক্টের সাপেক্ষে, যেখানে দেখা যায় যে প্রত্যেকটা অবজেক্টের জন্য আমার যে ডাটাটা আছে প্রত্যেকটা সেপারেট একটা কপি থাকে, প্রত্যেকটা অবজেক্টের জন্য তার ডাটা ভ্যালুটা থাকে হচ্ছে আলাদা, যার জন্য একটা অবজেক্টের সাপেক্ষে অন্য একটা অবজেক্টের যে ডাটা ভ্যালুটা আছে সেটা পার্থক্য করতে পারি আমরা, বা কোন একটা পার্টিকুলার অবজেক্টের ভ্যালুটা বা ডাটার ভ্যালুটা শুধুমাত্র ওই পার্টিকুলার অবজেক্টের যে এন্টিটিগুলো আছে বা যে মেথডগুলো আছে সেগুলোর মাধ্যমেই শুধুমাত্র আমরা চেঞ্জ করতে পারবো বা প্রসেসিংটা করতে পারবো, ঠিক আছে। অন্য একটা অবজেক্ট থেকে ডিফারেন্ট একটা অবজেক্টে কোনো ধরনের চেঞ্জ আমরা করতে পারবো না, বা যদি চেঞ্জ করতেও চাই সেক্ষেত্রে আমরা প্রপার স্ট্রাকচার মেনটেন করে বা সিকোয়েন্স অফ স্টেপস মেনটেন করে তারপর হচ্ছে সেখানে আমরা চেঞ্জটা করতে পারবো, যাতে করে পরবর্তীতে আমরা আসলে এটা ট্র্যাকটা রাখতে পারি বা ট্র্যাক করতে পারি যে এটা কার দ্বারা চেঞ্জটা হয়েছে। আর এখানে হচ্ছে মূলত যে ডাটা স্ট্রাকচারটা আমরা ডিজাইন করি, ঠিক আছে, সেটাকে মূলত হচ্ছে ফোকাস করা হচ্ছে অবজেক্টের সাপেক্ষে বা ক্যারেক্টারাইজ করার চেষ্টা করি হচ্ছে আমরা অবজেক্টের সাপেক্ষে, ঠিক আছে। আর এখানে যে ফাংশনগুলো থাকে সেটা মূলত হচ্ছে অবজেক্টের উপরে হচ্ছে কাজ করে থাকে, ঠিক আছে। সো যেটা বলা হচ্ছে ফাংশনস দ্যাট অপারেট অন দ্য ডাটা অফ এন অবজেক্ট আর টাইড টুগেদার ইন দ্য ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। সো অবজেক্ট তার সাথে তার রিলেভেন্ট ডাটা, ঠিক আছে, এবং এই যে ডাটা তার মধ্যে প্রসেসিং করার জন্য কিছু ফাংশন। সো ফাংশন এবং ডাটা এই দুটো জিনিস একসাথে আমরা বলতেছি টাইড টুগেদার, প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাদের এই ডাটা এবং তার সাথে তার রিলেভেন্ট কিছু ফাংশন, এই দুটো জিনিস একসাথে একটা ডাটা স্ট্রাকচারের মতো কাজ করে। প্রত্যেকটা অবজেক্টের জন্য আমার নির্দিষ্ট ভেরিয়েবল বা ডাটা থাকবে এবং তার সাথে প্রসেসিং করার জন্য তার করসপন্ডিং ফাংশনগুলো থাকবে, আচ্ছা। বলা হচ্ছে ডাটা ইজ হিডেন অ্যান্ড ক্যান নট বি অ্যাক্সেসড বাই এক্সটার্নাল ফাংশন, যেটা এতক্ষণ বলার চেষ্টা করতেছিলাম যে ডাটাটাকে আমরা হচ্ছে সামহাউ হাইড করে ফেলি সো দ্যাট এটা কোনো ধরনের মিসইউজ যাতে করতে না পারে বা অন্য আরেকটা অবজেক্ট যাতে এটার মধ্যে সরাসরি কোনো ধরনের প্রসেসিং যাতে করতে না পারে, যেটা আমরা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে দেখতেছিলাম যে প্রত্যেকটা ফাংশনই আমার গ্লোবাল ডাটাগুলোকে ব্যবহার করতেছিল। and objects may communicate with each other through function, so যেটা বললাম যে
যে কোনো কারণে একটা পার্টিকুলার অবজেক্টের ডাটা ভ্যালু আমার হয়তো অন্য একটা অবজেক্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সো তাহলে সেটা সে কিভাবে ব্যবহার করবে, যেহেতু আমি এর আগের স্টেপে বলে আসলাম যে আমি ডাটাটাকে হাইড করে ফেলতেছি। সো সেখানে কিছু আমরা কমিউনিকেশন মেকানিজম রাখবো, সো দ্যাট একটা অবজেক্ট অন্য আরেকটা অবজেক্টের সাথে কমিউনিকেট করতে পারে, বা তার ডাটা ভ্যালুটা এই মুহূর্তে কত আছে সেটা যাতে সে নিয়ে আসতে পারে। সেটাকে সে হয়তো চেঞ্জ করতে পারবে না, তা কিন্তু তার ডাটা ভ্যালুটা কত আছে সেটা সে বের করে নিয়ে আসতে পারবে। এবং সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে একটা অবজেক্ট অন্য একটা অবজেক্টের সাথে চাইলে কমিউনিকেশন করতে পারবে, এবং এই কমিউনিকেশনটা আমরা সাধারণত করি হচ্ছে ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, একটা অবজেক্টের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনটা দিয়ে সে অন্য একটা অবজেক্টের ফাংশনগুলোর সাথে কমিউনিকেশন করতে পারে, এবং এই ফাংশনের সাথে কমিউনিকেশন করে সে অ্যাকচুয়ালি ডাটা ভ্যালুটা নিয়ে আসতে পারে। নিউ ডাটা অ্যান্ড ফাংশন ক্যান বি অ্যাডেড হোয়েন এভার নেসেসারি। সো যে কোনো ধরনের একটা অবজেক্টের চাইলে আমরা নতুন ডাটা বা ফাংশন অ্যাড করতে পারি। আর এটা হচ্ছে ফলো করে হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আমাদের প্রোগ্রামিং ডিজাইন যেটা আছে, প্রোগ্রাম ডিজাইনের সেটা অ্যাপ্রোচটা ব্যবহার করে হচ্ছে বটম আপ, যেটা আমরা বলতেছিলাম যে প্রসিডিউর ওরিয়েন্টেডের ক্ষেত্রে ব্যবহার করে হচ্ছে টপ ডাউন। ঠিক আছে, আর অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে বটম আপ। স্যার কিছু শুনতে পাচ্ছি না, আপনার স্ক্রিন পুরো ব্ল্যাক দেখা যাচ্ছে। আমার এইখানে তো কোনো ধরনের কমিউনিকেশন প্রবলেম নাই। স্যার আমরা তো দেখতে পাচ্ছি স্যার। স্যার স্যার আসিফের সমস্যা হচ্ছে মেবি, আমরা স্যার সবাই দেখতে পাচ্ছি। আমরা ওকে ঠিক দেখছি। ওকে ওকে ঠিক আছে। ওকে, সো এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি যদি দেখার চেষ্টা করি, যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম যে অবজেক্ট কি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, সো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো যারা C++ কমপ্লিট করে আসছেন তাদের কাছে এই জিনিসটা বেশ পরিচিত হবে। সো এইটা হচ্ছে একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। ঠিক আছে, সো আমরা জানি যে কোনো একটা অবজেক্ট যদি আমি চিন্তা করি, আমরা জানি যে কোনো একটা অবজেক্ট তার ভিতরে থাকে হচ্ছে কিছু ডাটা এবং তার করসপন্ডিং কিছু ফাংশন। ঠিক আছে, যেখানে এই যে অবজেক্ট এ, অবজেক্ট বি, অবজেক্ট সি, এ প্রত্যেকটাই হয়তো কোনো একটা পার্টিকুলার ক্লাস থেকে তৈরি করা। তার মানে তাদের প্রত্যেকের কাছে ওই ক্লাসের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেট অনুযায়ী এই অবজেক্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, সো সেই অনুযায়ী তাদের প্রত্যেকের কাছে হয়তো ফাংশনগুলো সিমিলার নামের ফাংশন আছে, সিমিলার নামের ভেরিয়েবল আছে বা ডাটা আছে, ভেরিয়েবল আছে, কিন্তু ভেরিয়েবলগুলোর মধ্যে তাদের যে ডাটা আছে মানে ভ্যালু যেটা আছে সেটা হয়তো সিগনিফিকেন্টলি একে অন্যের সাথে আলাদা। ঠিক আছে, সো সেই অনুযায়ী তাদের প্রত্যেকটা কপি ওই ক্লাসের বা ওই অবজেক্টের এক একটা ক্লাসের এক একটা অবজেক্ট আমি তৈরি করেছি, বা এক একটা কপি আমি তৈরি করেছি, যাদেরকে আমি বলতেছি হচ্ছে এক একটা অবজেক্ট। সেই প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে একে অন্য থেকে আলাদা, কিন্তু আবার প্রত্যেকের সাথে একটা সিমিলারিটি আছে, যেহেতু প্রত্যেকেই একই ক্লাস থেকে তৈরি হয়েছে। সো তাদের প্রত্যেকের মধ্যেই সিমিলার ফাংশনস থাকবে, সিমিলার ডাটা থাকবে, যদিও তাদের ডাটার ভ্যালুগুলো হবে ডিফারেন্ট। এবং তারা চাইলেই এই যে ফাংশনগুলোর মাধ্যমে, ঠিক আছে, তারা সরাসরি ডাটা, এই ডাটাটা, এই ফাংশনটা সরাসরি ব্যবহার করতে পারবে না। ক্লাস অবজেক্ট এ এর যে ডাটাটা আছে, অবজেক্ট বি সরাসরি সেটাকে অ্যাক্সেস করতে পারবে না, বাট সে চাইলে এই তথ্যটা সে নিতে পারবে, কিন্তু সেটা নিতে পারবে সে অবজেক্ট এর যে ফাংশন আছে তার সাথে কমিউনিকেশন করে। তার মানে এক একটা অবজেক্ট অন্য একটা অবজেক্টের সাথে কমিউনিকেশন করতে পারবে থ্রু ফাংশন। সরাসরি তারা ডাটা ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে না, আমরা ডাটাগুলোকে হচ্ছে হাইড করে ফেলতেছি। এই অবজেক্টের যে ডাটা মেম্বারগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র এই অবজেক্টের যে ফাংশনগুলো আছে তারা। এই অবজেক্টের যে ডাটা ভ্যালু আছে বা ডাটা মেম্বার যারা আছে তাদেরকে অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র এই অবজেক্টের ফাংশনগুলো। ঠিক আছে, সো সে যদি চায় এই অবজেক্টের ডাটা ভ্যালুগুলোকে সরাসরি অ্যাক্সেস করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না, বাট ভ্যালুগুলোকে জানতে পারবে সে যদি এই অবজেক্টের এই ফাংশনের সাথে কমিউনিকেশন করে। তার মানে আমাদের কমিউনিকেশনগুলো হবে ফাংশন টু ফাংশন। সো এইখানে যে কথাটা আমরা বলার চেষ্টা করতেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট প্রোভাইডস এ ওয়ে অফ মডুলারাইজিং প্রোগ্রামস বাই ক্রিয়েটিং partitioned memory area for both data and function। ঠিক আছে, সো
এই অবজেক্টটার জন্য আমার মেমোরিতে যেই মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে, বেসিক্যালি ফাংশনের জন্য কোনো ধরনের মেমোরি অ্যালোকেশন হয় না, আমরা জানি। মেমোরি অ্যালোকেশন হয় হচ্ছে শুধুমাত্র যেখানে আমার ডাটা স্টোর হচ্ছে বা ভেরিয়েবলগুলোর জন্য, ঠিক আছে? সো এই পার্টিকুলার অবজেক্টটা মেমোরি একটা অ্যালোকেশন করবে, যেখানে হয়তো এই ডাটা ভেরিয়েবলগুলোর জন্য মেমোরি অ্যালোকেশন হবে, বাট এই পুরো জিনিসটা একটা এন্টিটি হিসেবে মেমোরি অ্যালোকেশন করবে। আবার এইটা আরেকটা ডিফারেন্ট এন্টিটি হিসেবে ডিফারেন্ট আরেকটা জায়গায় মেমোরি অ্যালোকেশন করবে। সো এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে একটা মডিউল, এটাকে আমরা বলতেছি হচ্ছে আরেকটা মডিউল। সো এই জন্য এই কথাটা বলা হচ্ছে যে এখানে একটা মডুলারাইজেশন হয়ে যায় এবং প্রত্যেকে হচ্ছে একটা সেপারেট এন্টিটি হিসেবে হচ্ছে মেমোরিতে জায়গা অ্যালোকেট করে অ্যাজ এ টেমপ্লেট, ঠিক আছে? যেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কপি তৈরি করতে পারি অন ডিমান্ড বেসিসে, যখনই আমাদের হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, মডিউলটা স্যার আরেকবার স্যার বললে স্যার ভালো হতো। মডিউল বলতে বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আমাদের একটা ক্লাস আছে এ, সো এইখান থেকে যখন আমি একটা অবজেক্ট তৈরি করতেছি সেটাই হচ্ছে একটা মডিউল, ঠিক আছে? যেহেতু ক্লাসটা হচ্ছে একটা টেমপ্লেট হিসেবে কাজ করতেছে, সো সেখান থেকে যখন অবজেক্ট এ তৈরি করলাম, অবজেক্ট এ মেমোরি একটা অ্যালোকেশন করলো। এর পরবর্তীতে আমি আবার অবজেক্ট বি তৈরি করলাম ওই ক্লাসটা থেকেই, সেটাও একটা ডিফারেন্ট প্লেসে একটা মেমোরি অ্যালোকেশন করলো। কিছুক্ষণ পরে আরেকটা অবজেক্ট তৈরি করলাম যেটাকে বলতেছে হচ্ছে অবজেক্ট সি, সো সেটা একটা ডিফারেন্ট প্লেসে একটা মেমোরি অ্যালোকেশন করলো। বাট ওই ক্লাসটার সাপেক্ষে এই যে মেমোরি অ্যালোকেশনটা হলো অবজেক্ট এর জন্য, তার ডাটা এবং ফাংশন এই পুরোটা একটা মডিউল হিসেবে মেমোরি অ্যালোকেশন হলো। অবজেক্ট বি এর সাপেক্ষেও তার জন্য যে ডাটা এবং ফাংশন সেটা নিয়ে একটা মেমোরি অ্যালোকেশন হলো, আচ্ছা? সো সেই কথাটাকে আমরা বলতেছি যে মেমোরি অ্যালোকেশন হচ্ছে কিভাবে, বাই ক্রিয়েটিং পার্টিশন মেমোরি এরিয়া ফর বোথ ডাটা এন্ড ফাংশনস, ঠিক আছে? সো এইটার জন্য আমরা যখন মেমোরি অ্যালোকেশন করতেছি, ডাটা এবং ফাংশনের জন্য একটা মেমোরি অ্যালোকেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে যখনই হচ্ছে আমার অন ডিমান্ড বেসিসে যখনই একটা অবজেক্ট তৈরি করতেছি আমরা, তখনই এরকম একটা মেমোরি অ্যালোকেশন হচ্ছে, যেটা হচ্ছে পার্টিকুলারলি একটা কপি তৈরি করতেছি আমি ওই পার্টিকুলার ক্লাসটার, যেটা হচ্ছে একটা টেমপ্লেট হিসেবে কাজ করতেছে, ওইটার একটা কপি তৈরি করতেছি এবং ওই কপিটা একটা মেমোরি অ্যালোকেশন করতেছে একটা মডিউল হিসেবে, ঠিক আছে? এভাবে যখনই আমি নতুন নতুন করে অবজেক্ট তৈরি করতেছি, এই পুরো এন্টিটিটার একটা কপি তৈরি হচ্ছে এবং সেটার জন্য আমার মেমোরি অ্যালোকেশন হচ্ছে। এই কথাটা দ্বারা আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করতেছি। আই হোপ ক্লিয়ার। জি স্যার। ওকে, সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন ডিফারেন্সটা, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কেন ব্যবহার করি বা কোন ক্ষেত্রে ব্যবহার করি, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কখন ব্যবহার করি, কি ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন যে এন্টিটিটা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? সো অবজেক্টকে যদি অন্যভাবে এতক্ষণ পর্যন্ত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে বা প্রোগ্রামিং এর সাপেক্ষে বলার চেষ্টা করতেছি, অন্যভাবে যদি অবজেক্টকে যদি ডিফাইন করার চেষ্টা করি বা অবজেক্টের বৈশিষ্ট্য যদি আলোচনা করার চেষ্টা করি, অবজেক্ট বলতে আসলে আমরা কি বুঝি, ঠিক আছে? সো বলা হচ্ছে অবজেক্টস আর রিইউজেবল সফটওয়্যার কম্পোনেন্ট। Objects are reusable software components that model items in the real world, ঠিক আছে? ঠিক আছে, এবং একটা অবজেক্ট আমাদের রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ডেট, ঠিক আছে, টাইম, মনে করেন একটা পে চেক বা একটা ইনভয়েস, আচ্ছা, একটা অডিও ফাইল, একটা ভিডিও ফাইল, ঠিক আছে? যে কোনো কিছু হচ্ছে একটা অবজেক্ট হতে পারে, ঠিক আছে? যেটা এখানে আমরা বলার চেষ্টা করতেছি, এনি নাউন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যান অবজেক্ট। এখন আপনি যে কোনো রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো একটা নাউনের কথা চিন্তা করে দেখেন, সেটাকে আমি একটা অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। একদম খুব সিম্পলি মনে করেন হিউম্যান, ঠিক আছে? সো হিউম্যান হচ্ছে একটা অবজেক্ট, এটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হিউম্যান। হিউম্যানের যদি কিছু বৈশিষ্ট্যের কথা যদি বলি, তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, সো এইগুলো হচ্ছে একটা হিউম্যান অবজেক্ট। এখন হিউম্যান অবজেক্ট বা হিউম্যান এটাকে যদি আমি একটা টেমপ্লেট হিসেবে যদি চিন্তা করি বা একটা ক্লাস হিসেবে যদি চিন্তা করি, তাহলে আপনারা আমরা যারা রহিম, করিম,
যারা আছে প্রত্যেকেই হচ্ছে এক একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে, যেখানে রহিমের যে বৈশিষ্ট্য করিমের বৈশিষ্ট্য থেকে হচ্ছে সিগনিফিকেন্টলি আলাদা হবে, যদিও তার হাত দুইটা থাকবে, পা দুইটা থাকবে, চোখ দুইটা থাকবে, বাট কারো হয়তো যদি কোনো ধরনের কমপ্লিকেশন যদি থেকে থাকে সেখান থেকে হয়তো কারো হয়তো যদি ইয়ে হয়ে থাকে, ফর এক্সাম্পল তার হাত দুইটা জায়গায় একটা হয়তো কোনো একটা প্রবলেম থাকতে পারে, বাট আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের প্রত্যেকেরই এই জিনিসগুলো আলাদা হবে, ঠিক আছে। সো সেই সেন্সে প্রত্যেকেই হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি বা প্রত্যেকেই হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট। সো এটাকে আমরা বলতেছি রিয়েল ওয়ার্ল্ড যে কোনো এন্টিটিকে আমরা হচ্ছে এক একটা অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারবো, ঠিক আছে। সো এই জন্য রিয়েল ওয়ার্ল্ড আমরা যদি কোনো ধরনের সফটওয়্যার যদি ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, তখনই আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে চয়েস দেখা যায় যে চলে আসি হচ্ছে আমরা জাভা বা মূলত জাভা ফিক্স বলবো না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে আসি, ঠিক আছে। কেননা অনেক ক্ষেত্রে আমরা C++ ব্যবহার করি, বাট আমাদের মূল টার্গেটটা হয়ে যায় সেক্ষেত্রে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরিবর্তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেননা এটাকে আমরা রিইউজ করতে পারি, ঠিক আছে। যখনই প্রয়োজন রিইউজ করতে পারি, এক একটা মডিউলকে আমরা রিইউজ করি, যার জন্য হচ্ছে আমাদের চয়েস হয়ে যায় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো যেটা বলা হচ্ছে মোর আন্ডারস্ট্যান্ডেবল এন্ড বেটার অর্গানাইজ এন্ড ইজিয়ার টু মেনটেন, যেটা হয়তো আমরা অলরেডি বেশ কিছু বৈশিষ্ট্য যেহেতু আমরা C++ এ কভার করে আসছি, আমরা দেখেছি যে এনক্যাপসুলেশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স কিভাবে হচ্ছে আমাদের এই রিইউজেবিলিটি, এই যে মেকানিজমটা, এটা দিয়ে কিভাবে হচ্ছে আমরা রিইউজেবল কম্পোনেন্ট গুলোকে তৈরি করতে পারি, কোডটাকে আমরা কিভাবে রিইউজ করতে পারি, আর ডাটা হাইড করে কিভাবে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল এন্টিটির জন্য তার যে ডাটার যে প্রোটেকশন সেটাকে আমরা প্রোভাইড করতে পারি, আচ্ছা। সো এই জন্য হচ্ছে আমাদের যখনই হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কোনো ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং প্ল্যাটফর্মে যদি চয়েস আসে, তখনই আমরা চলে যাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্মে। আর এখন একটু জাস্ট আমরা মুভ করতে চাই জাভাতে, ঠিক আছে। এটা বলা হচ্ছে সো জাভার জাস্ট বেসিক যে জাভা যদিও অরিজিনালি ডেভেলপ করে হচ্ছে সান মাইক্রোসিস্টেম, বর্তমানে এটা ওন করছে হচ্ছে ওরাকল, এবং প্রথম যখন নাম আসে বেসিক্যালি তার ফার্স্ট নামটা ছিল ওক। তো জাভা এটা প্রথম ডেভেলপ হয় বা তার শুরু করে হচ্ছে 1995-এ, আর একদম জেনারেল পারপাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যাত্রা শুরু করে, এবং মূলত হচ্ছে C++ দিয়ে জাভা তৈরি, ঠিক আছে। যদিও জাভা ইটসেলফ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে ব্যবহার করতেছি সেটা ডেভেলপ করা হয় হচ্ছে C++ দিয়ে। আর মূলত প্রথম দিকে আমরা ব্যবহার করি হচ্ছে ওয়েব এবং ইন্টারনেট অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আমরা জাভাকে ব্যবহার করে শুরু করে, বাট এখন এটা ভার্সেটাইল ইউজ, ঠিক আছে। জাভা এখন ম্যাক্সিমাম প্রোগ্রামিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে জাভা বা জাভা ডেভেলপড, ঠিক আছে, জাভাকে ইনহেরিট করে তৈরি করা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা এখন ব্যবহার করে থাকি। এবং আমরা জানি অ্যান্ড্রয়েড বেসড অন জাভা, ঠিক আছে। যদি অ্যান্ড্রয়েড আমরা বলতেছি হচ্ছে একদম আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করা হয়, বাট এটা বেসিসটা হচ্ছে জাভা, ঠিক আছে, বা অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েডের যে কোনো ধরনের ডেভেলপমেন্টের জন্য। ওকে, সো ক্যারেক্টারিস্টিক্স অফ জাভা বলা হচ্ছে জাভার অনেকগুলো বৈশিষ্ট্য, আচ্ছা, জাস্ট হচ্ছে এগুলা আমি খুব ডিটেল আলোচনায় যেতে চাচ্ছি না, জাস্ট হচ্ছে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি এই বৈশিষ্ট্যগুলো কি বা কিভাবে কাজ করে। বলা হচ্ছে জাভা ইজ সিম্পল, ঠিক আছে। এখন এই সিম্পলিসিটিটা কিসের সাপেক্ষে? তার মেমোরি ম্যানেজমেন্টের সাপেক্ষে, ঠিক আছে। তার যেই মেমোরি ম্যানেজমেন্টটা, সেই মেমোরি ম্যানেজমেন্টটা করে থাকে হচ্ছে অটোমেটিক্যালি, মানে হচ্ছে গার্বেজ আমরা যখনই মেমোরি অ্যালোকেশন করতেছি, মেমোরি অ্যালোকেশনটা কার জন্য করে থাকি? বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলের জন্য, ঠিক আছে।
সো এরকম ভাবে যখন বিভিন্ন ধরনের ভেরিয়েবল আমরা ব্যবহার করি একটা প্রোগ্রামের সাপেক্ষে বা একটা অ্যাপ্লিকেশনের সাপেক্ষে, দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণ মেমোরি অ্যালোকেশন হয়, কিন্তু একটা সার্টেন টাইমের পরে দেখা যায় যে ম্যাক্সিমাম ভেরিয়েবলগুলো এখন আর ইউজ হচ্ছে না, বা প্রোগ্রামটা যখন স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করতেছে, সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে সেগুলো আর ব্যবহার করা হচ্ছে না। তার মানে তারা কিন্তু মেমোরিতে রয়ে গিয়েছে, কিন্তু এখন আর ইউজ হচ্ছে না। সো এরকম সিচুয়েশন কিন্তু যদি হয়ে থাকে তাহলে দেখা যাবে যে একটা সার্টেন টাইমের পরে আমরা মেমোরি আউট অফ মেমোরি হয়ে যাবে, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা অন্য যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি, ঠিক আছে, কোন মেমোরির কথা আসলে এখানে বলার চেষ্টা করতেছি, মেইন মেমোরি, ঠিক আছে? সো মেইন মেমোরিতে যখন আমরা এরকম ভাবে অনেকগুলা ভেরিয়েবলকে অ্যালোকেট করি, ঠিক আছে, বা ডিক্লেয়ার করি, সো একটা সার্টেন টাইমের পরে কিন্তু সেগুলা কিন্তু যদি ইউজ যদি না হয়, আমার ভেরিয়েবলের সংখ্যা যদি এইভাবে ক্রমাগত যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু একটা সার্টেন টাইমের পরে আর প্রোগ্রামটা রান করতে পারবে না, কেননা সব ভেরিয়েবল হচ্ছে ওই মেমোরিগুলোকে ক্যাপচার করে রাখবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এখানে একটা অটোমেটিক প্রসিডিউর রান করে, যেটাকে বলা হচ্ছে গার্বেজ কালেকশন, ঠিক আছে? যেটা অন্য মেকানিজম বা অন্য প্রোগ্রামিং গুলোতে, বা আমরা ইভেন সি প্লাস প্লাসের মধ্যেও দেখে আসছি যে আমরা মেমোরি অ্যালোকেশন করি, আবার মেমোরিটাকে আবার ডিঅ্যালোকেটও করে আসি, ঠিক আছে, বা মেমোরিকে ফ্রি করে আসতে হয় আমাদেরকে। সো এইখানে এই মেমোরি ম্যানেজমেন্টটা, বা যে মেমোরিগুলো হচ্ছে আমাদের নো লঙ্গার ইন ইউজ, সেগুলোকে আমরা এখানে এই গার্বেজ কালেকশনের মাধ্যমে অটোমেটিক্যালি হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলতে পারি আমাদের যে মেইন মেমোরি আছে বা র্যাম থেকে। সো জাভা হচ্ছে এই কাজটা অটোমেটিক্যালি করে থাকে। এছাড়াও এখানে হচ্ছে পয়েন্টারের ইউজ নেই, ঠিক আছে, যার জন্য এখানে হচ্ছে ড্যাংলিং পয়েন্টারের যে ইস্যুটা আমরা সিতে দেখে থাকি, এই জাতীয় কোনো ধরনের ড্যাংলিং পয়েন্টারের প্রবলেম এখানে আর তৈরি হয় না, ঠিক আছে? এই সাপেক্ষে এটাকে বলা হচ্ছে জাভা ইজ সিম্পল, ঠিক আছে? এবং জাভাতে যেটা বলা হচ্ছে জাভা সিম্পলিফাইজ পয়েন্টার হ্যান্ডলিং। জাভা আসলে যা পয়েন্টার হ্যান্ডলিংটা খুবই লিমিটেড, ইউজ হয় না বললেই চলে, ঠিক আছে? জাভাতে আমরা সাধারণত পয়েন্টার ব্যবহার করি না, করলেও খুবই লিমিটেড। এটা বলা হচ্ছে নো এক্সপ্লিসিট রেফারেন্স অর ডি রেফারেন্স অপারেশন, সরাসরি আমরা কোনো ধরনের পয়েন্টার অপারেশন এখানে করি না, ঠিক আছে? আর যদি আমরা আন্ডারলাইং ভাবে যদি চিন্তা করি, এভরিথিং ইজ এ পয়েন্টার, ঠিক আছে? কিন্তু সরাসরি আমরা কোনো ধরনের পয়েন্টার জাভাতে ব্যবহার করি না। আর সিনট্যাক্স ইজ লাইক সি প্লাস প্লাস, যেটা আমরা হয়তো দেখব। আর অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে? সো এভরিথিং ইজ অবজেক্ট। জাভার মধ্যে সি প্লাস প্লাসের মতো সবকিছু হচ্ছে আমরা এখানে অবজেক্ট হিসেবে চিন্তা করব, এবং অবজেক্টের সাপেক্ষে হচ্ছে তার অপারেশনগুলো হয়ে থাকে। আর নেটওয়ার্ক সেভি, বা যেটা বলা হয় যে এখানে হচ্ছে জাভা ইজ ডিস্ট্রিবিউটেড, সো এখানে আমরা চাইলে হচ্ছে নেটওয়ার্ক প্রোগ্রামিং করতে পারি, ঠিক আছে? অনেকগুলা টুলস বা লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি নেটওয়ার্ক রিলেটেড যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, ঠিক আছে? যেমন আমরা যে ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করি মূলত জাভা দিয়ে তৈরি করা, ঠিক আছে? এছাড়াও আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, ঠিক আছে, যেমন ওই যে চ্যাট বক্স, ঠিক আছে, বা চ্যাটিং অ্যাপ্লিকেশন শুরু করে নেটওয়ার্ক রিলেটেড যে কোনো ধরনের ফাংশনালিটি আমরা হচ্ছে এখান থেকে এই জাভা প্রোগ্রামিং এর সাপেক্ষে হচ্ছে ডেভেলপ করতে পারি। এই জন্য বলা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড যে কোনো ধরনের প্রোগ্রামিং এর জন্য হচ্ছে জাভা বেস্ট। আর ইন্টারপ্রিটেড, জাভা ইজ এন ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে আসলে সরাসরি কম্পাইলেশনের কাজটা হয় না, বা কম্পাইল যেটা করে কম্পাইলেশনের পরে এখানে আরেকটা স্টেপস থাকে যেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? সো আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের পার্থক্য একদম কম্পিউটার ফান্ডামেন্টালসে পড়ে আসছি, ঠিক আছে? সো এইখানে হচ্ছে ইন্টারপ্রিটারের একটা কাজ হয়ে থাকে, যেখানে সি হচ্ছে কম্পাইল করে থাকে, ঠিক আছে? বাট এখানে হচ্ছে ইন্টারপ্রিটারের মতো সেটা কাজ করে, ঠিক আছে? এবং এই জন্যই হচ্ছে যেটা আমরা একটু পরে দেখব যে কোনো প্ল্যাটফর্মে সে কাজ করে। সো কম্পাইল ফর এ ভার্চুয়াল মেশিন, জাভার একটা স্পেশাল ইয়ে আছে, ফিচার আছে, যেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? যার সাপেক্ষে সে একটা স্পেশাল কোড জেনারেট করে, যেটাকে বলা হচ্ছে বাইট কোড,
ঠিক আছে, যেটা যে কোনো ধরনের প্ল্যাটফর্মে কাজ করে এবং এই জন্য হচ্ছে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এই ভার্চুয়াল মেশিনের মধ্যে হচ্ছে আমাদের এই ইন্টারপ্রেটারটা কাজ করে, আচ্ছা, যেটা হচ্ছে কোডটাকে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে ইনস্টেড অফ কম্পাইলিং দ্য হোল প্রোগ্রাম অ্যাজ এ হোল। আর এটাকে এই জন্যই বলা হয় হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার। ঠিক আছে, যখন আমাদের যেইখানে প্রয়োজন প্রোগ্রামটাকে রান করার পূর্বে সে হচ্ছে ওটাকে কম্পাইল করে। ঠিক আছে, সো ট্রান্সলেট দ্য বাইট কোডস ইনটু মেশিন কোড জাস্ট বিফোর এক্সিকিউশন। আচ্ছা, সো এই ভার্চুয়াল মেশিন একটা ইন্টারমিডিয়ারি কোড জেনারেট করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাইট কোড। ঠিক আছে, এবং তার পরবর্তীতে যেখানেই হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন আছে সেখানেই হচ্ছে এই বাইট কোডটাকে সে কম্পাইল করে এবং সেখান থেকে সে মেশিন কোডটা জেনারেট করে। ঠিক আছে, এবং এই জন্যই এটাকে বলা হয় হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার। সো এই জাভা ভার্চুয়াল মেশিনের কারণে হচ্ছে আমরা জাস্ট ইন টাইম কম্পাইলেশন সাপোর্টটা পেয়ে থাকি। সো ভার্চুয়াল মেশিন নিয়ে বা জেভিএম নিয়ে আমরা হয়তো একটু পরে আরো একটু ডিটেল আলোচনা করব। সো কিভাবে হচ্ছে এই ক্রস প্ল্যাটফর্মটা জাভা সাপোর্ট করে বা জাভাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্ল্যাটফর্মে জাভার কোড আমরা রান করতে পারবো। সো জাভা প্রোগ্রামস ক্যান কম্পাইল টু মেশিন ইন্ডিপেন্ডেন্ট বাইট কোড। ঠিক আছে, সো আমরা যখনই কোনো একটা প্রোগ্রাম লিখতেছি বা জাভা একটা সোর্স কোড যখনই কোনো একটা পার্টিকুলার মেশিনে লিখতেছি, আমরা চাইলেই সেই সোর্স কোডটা আমরা রান করতে পারি, বাট তার কম্পাইল্ড যেই প্রোগ্রামটা আছে, যেটা সি বা সি প্লাস প্লাসের ক্ষেত্রে কম্পাইল্ড কোডটা অন্য প্রোগ্রামে অন্য মেশিনে বা অন্য অপারেটিং সিস্টেমে রান করা যায় না। ঠিক আছে, বাট জাভার কোডটাকে রান করা যায়। ঠিক আছে, সো সেই কথাটা আমরা এখানে বলার চেষ্টা করতেছি, সে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। ঠিক আছে, সো এই কাজটা সে কিভাবে করে, যে সোর্স কোডটা আছে সে কম্পাইলারের মাধ্যমে হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি কোড জেনারেট করে, যেটাকে বলতেছি হচ্ছে আমরা জাভা বাইট কোড। ঠিক আছে, সো জাভা বাইট কোড কি, জাভা সোর্স কোড থেকে কম্পাইলারের মাধ্যমে যে ইন্টারমিডিয়ারি কোডটা জেনারেট হয় সেটাকে আমরা বলি হচ্ছে বাইট কোড। ঠিক আছে, অন্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা বলা হয় হচ্ছে অবজেক্ট কোড। ঠিক আছে, সো এই বাইট কোডটা হচ্ছে আমরা যে কোনো প্রোগ্রাম অপারেটিং সিস্টেম বা যে কোনো মেশিনে নিয়ে যাই, সেই বাইট কোডটাকে হচ্ছে আমরা সেখানে যদি জেভিএম থাকে, ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেখানে যদি জেভিএম থাকে তাহলে সেই জেভিএম এ তার যে কম্পাইলার আছে, ঠিক আছে, জেভিএম সেই বাইট কোডটাকে কম্পাইল করে এবং তার পরবর্তীতে ইন্টারপ্রেট করে এক্সিকিউশনের কাজটা কমপ্লিট করে এবং সেখানে তার পরবর্তীতে হচ্ছে প্রোগ্রামটাকে রান করতে পারে। এই জন্য জাভাকে আমরা বলতেছি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্যার জেবিএমটা কি স্যার? একটু পরে এটা নিয়ে আরেকটু ডিটেল আলোচনা করব, জাস্ট এই মুহূর্তের জন্য যেটা বললাম জাভা ভার্চুয়াল মেশিন। আছে, এইটা হচ্ছে জাভা প্রোগ্রাম রান করার জন্য একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সিমুলেটর। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ সিমুলেটর, যেখানে হচ্ছে জেভিএম, আমার যদি কোনো জাভা প্রোগ্রামকে যদি রান করতে হয় তাহলে সেখানে অবশ্যই জেভিএম থাকতে হবে। ঠিক আছে, আর জেভিএম সিমুলেটরটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এই যে এইখানে যে কথাটা বললাম যে আমি তো কম্পাইল করে বাইট কোডটা তৈরি করলাম, সেটাকে যখন আমি অন্য একটা মেশিনে নিয়ে যাচ্ছি, এই প্রোগ্রামে তো রান করতে পারবো, বা যে মেশিনে হচ্ছে একটা জেভিএম আছে সেখানেই হচ্ছে এই বাইট কোডটাকে সে কনভার্ট করবে, ফার্স্টে কম্পাইল করবে, তারপরে ইন্টারপ্রিটেশনের কাজটা করবে, আলটিমেটলি প্রোগ্রামটাকে হচ্ছে এক্সিকিউশন করবে। আচ্ছা, এই ওভারঅল প্রসিডিউরটা হয়ে থাকে হচ্ছে জেভিএম এর মধ্যে। ঠিক আছে, জাভা ভার্চুয়াল মেশিন যাকে আমরা বলতেছি। ঠিক আছে, জেভিএম, সো কোন একটা জাভা প্রোগ্রাম যদি রান করতে হয় তাহলে সেখানে অবশ্যই আমার জেভিএম থাকতে হবে। যেটা বলা হচ্ছে রোবাস্ট, সো প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের যে কোনো একটা জাভা প্রোগ্রাম রান করার ক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রচুর পরিমাণ রান টাইমে প্রচুর পরিমাণ চেক হয়ে থাকে
যেটা হচ্ছে সি প্লাস প্লাসের তুলনায়, এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো ধরনের ডাটা করাপশন বা এক্সেপশন হ্যান্ডেলিং এই টাইপের যে প্রবলেমগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে হয়ে থাকে, যার কারণে হচ্ছে প্রোগ্রামটা অ্যাব্রাপ্টলি ক্র্যাশ করে, ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলো তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে হচ্ছে জাভাতে, ঠিক আছে, কেননা এখানে কম্পাইল টাইমে এবং রান টাইমে প্রচুর পরিমাণ চেকিং হয়ে থাকে, মানে কোডিং এর সাপেক্ষে বলছি, ঠিক আছে, মানে এই যে এখানে কোনো ধরনের মেমোরি ভায়োলেশন হলো কিনা, সিনট্যাকটিক্যাল কোনো এরর আছে কিনা, তারপরে হচ্ছে বা হচ্ছে কোনো ধরনের এক্সেপশন আছে কিনা। সো এই জাতীয় চেকিং গুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুলনায় অনেক বেশি হচ্ছে চেক হয়ে থাকে, তারপরে প্রোগ্রামটা আলটিমেটলি হচ্ছে এক্সিকিউশন কমপ্লিট করে, যার জন্য এখানে হচ্ছে রান টাইম ক্র্যাশ হওয়ার প্রবাবিলিটি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক কম হয়ে থাকে। আর আর্কিটেকচারাল নিউট্রাল একটু আগে যেটা বললাম যে প্ল্যাটফর্ম নিউট্রাল, সো যে কোনো মেশিনই হচ্ছে সেটা কাজ করবে। আর ঠিক সেম কারণে হচ্ছে এটা পোর্টেবল, মানে হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেখানে হচ্ছে আমাদের সি এর ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় যে বিভিন্ন ধরনের কম্পাইলার আছে, এক একটা কম্পাইলারের ক্ষেত্রে আমাদের এই যে ডাটা টাইপসগুলো আছে তাদের সাইজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন রকমভাবে ডিফাইন্ড, বাট জাভার ক্ষেত্রে হচ্ছে সে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং মোটামুটি প্রত্যেকটা আমাদের যে প্রিমিটিভ ডাটা টাইপস আছে প্রত্যেকটার জন্য সাইজ হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে, যেমন বাইটের জন্য হচ্ছে 8 বিট, শর্টের জন্য হচ্ছে 16 বিট, ইন্টিজারের জন্য 32 বিট, লং এর জন্য 64 বিট, ফ্লোটের জন্য 32 বিট, ডাবলের জন্য 64 বিট, এই টাইপের যে ডাটা সাইজটা আছে প্রত্যেকটার জন্য হচ্ছে সে একটা স্ট্যান্ডার্ড বা ফিক্স সাইজ মেনটেন করে, আচ্ছা। সো এটা যেই মেশিনে আমি যাই না কেন সেখানে হচ্ছে এই ইয়েটা সে মেনটেন করবে। সো এইখানে ভিন্ন ধরনের সাইজ হওয়ার কোনো সুযোগ নেই, যার জন্য এটা আমরা যে কোনো প্রোগ্রাম যে কোনো মেশিন থেকে রান করতে পারি, মানে এটা পোর্টেবিলিটিটা এই সেন্সে পোর্টেবিলিটিটা হচ্ছে সাপোর্ট করে। আর জাভার যে লাইব্রেরিগুলো আছে, জাভার ব্যবহার করার অন্যতম একটা বড় কারণ হচ্ছে জাভার লাইব্রেরি, ঠিক আছে। সো জাভার একটা বিশাল বড় হচ্ছে লাইব্রেরি আছে, লাইব্রেরি বলতে হচ্ছে লাইব্রেরি ফাংশন, আমরা সিতে যেমন ব্যবহার করি আমরা ইনক্লুড করি, ঠিক আছে, ইনক্লুড করি কি কিছু লাইব্রেরি ফাংশনকে যাতে আমরা সরাসরি ব্যবহার করতে পারি, সেজন্য সেগুলোকে হচ্ছে আমরা লাইব্রেরি ফাংশন আকারে হচ্ছে লেখা আছে, করসপন্ডিং লাইব্রেরিগুলো হচ্ছে আমি আমার প্রোগ্রামের শুরুতে ইনক্লুড করে নিই, সো দ্যাট এইগুলোর জন্য করসপন্ডিং কোড বা কোড আমাকে লিখতে না হয়। ঠিক একই রকম ভাবে জাভাতেও হচ্ছে লাইব্রেরি ফাংশন আমরা ব্যবহার করতে পারি, আর তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে একটা হিউজ লাইব্রেরি আছে, বিভিন্ন ধরনের ফাংশনালিটিগুলো অলরেডি ডেভেলপ করা আছে, আমার শুধু প্রয়োজন হচ্ছে করসপন্ডিং লাইব্রেরি ফাংশনগুলোকে ইনক্লুড করা এবং তার সিনট্যাক্স অনুযায়ী আমার প্রোগ্রামের মধ্যে কল করলেই সেই পার্টিকুলার ফাংশনালিটিটা আমি আমার ওই পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে পেয়ে যাব। সো এইটা হচ্ছে একটা অন্যতম বড় কারণ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার। আর জাভা পারফরমেন্স, যদিও জাভা প্রোগ্রামিংটা যেহেতু সে হচ্ছে ইন্টারপ্রেটারের মতো কাজ করে, ইন্টারপ্রেটার কি কাজ করে প্রত্যেকটা লাইন বাই লাইন, ঠিক আছে, মানে সিকোয়েন্সিং, প্রথম লাইন তারপর দ্বিতীয় লাইন তারপর তৃতীয় লাইন, এভাবে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে সে প্রোগ্রামটাকে হচ্ছে রান করে। এই রেসপেক্টে হচ্ছে রিলেটিভলি হচ্ছে জাভা প্রোগ্রামিংটা হচ্ছে বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা অ্যাপ্লিকেশনগুলো একটু স্লোয়ার, বাট তারপরেও দেখা যায় যে ফাংশনালিটিটা প্রায় সি বা সি প্লাস প্লাসের কাছাকাছি হচ্ছে আমরা একটা পারফরমেন্স পেয়ে থাকি, ঠিক আছে। এটা বলা হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলেশনের কারণে সে হচ্ছে প্রায় অ্যাজ ফাস্ট এজ সি প্লাস প্লাস এই জাতীয় একটা পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করতে পারে। আর মাল্টি থ্রেডেড বা এইখানে হচ্ছে থ্রেড প্রোগ্রামিংটা আমরা থ্রেড প্রোগ্রামিং এর সাপোর্টটা পেয়ে থাকি। এখন থ্রেড প্রোগ্রামিং কি আসলে এই জিনিসটা বোঝার জন্য আমাদের জানতে হবে হচ্ছে মাল্টিটাস্কিং, ঠিক আছে। আমরা মাল্টিটাস্কিং কম্পিউটার ফান্ডামেন্টালসে পড়ে আসছি,
যে আমাদের এখনকার যে অপারেটিং সিস্টেমগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে মাল্টিটাস্কিং, মানে একই সাথে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের অনেকগুলো ইনস্ট্যান্স সে রান করে। ফর এক্সাম্পল আমি এখন যদি ওয়েব ব্রাউজারের কথা যদি চিন্তা করি, ঠিক আছে, আমার একসাথে দেখা যাচ্ছে 10টা কারো 20টা ট্যাব ওপেন করা থাকে। তার মানে কি আমার একটা ওয়েব ব্রাউজার কিন্তু একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন, আর এক একটা ওয়েব পেজ কিন্তু হচ্ছে এক একটা পার্টিকুলার পেজের জন্য আলাদা আলাদা সে কাজ আলাদা আলাদাভাবে সে কাজ করছে। এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে এক একটা থ্রেড, ঠিক আছে। বা ফর এক্সাম্পল আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন, একসাথে দেখা যাচ্ছে 4-5টা ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছেন। সো এই প্রত্যেকটা হচ্ছে এক একটা থ্রেড বা এক একটা টাস্ক, ঠিক আছে। আবার অপারেটিং সিস্টেমের সাপেক্ষে যেমন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, একটা টাস্ক হিসেবে কাজ করতেছে। ওয়েব ব্রাউজার ওপেন করে রাখছেন, সেটা একটা টাস্ক হিসেবে কাজ করতেছে। সো একাধিক টাস্ক এসে একই সাথে রান করতে পারে। সো সেই সেন্সে হচ্ছে মাল্টিটাস্কিং। আর এই জিনিসটা সাপোর্টই হচ্ছে আমাদের এই জাভা হচ্ছে প্রোভাইড করে, যাতে করে মাল্টিপল অ্যাপ্লিকেশন বা একই অ্যাপ্লিকেশনের মাল্টিপল প্রসেস যাতে রান করতে পারে, ঠিক আছে, সেই সাপোর্টটা হচ্ছে জাভা প্রোভাইড করে, যার জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং সাপোর্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা দেখব যে কিভাবে হচ্ছে মাল্টি থ্রেডিং সে সাপোর্ট করে। আর ডাইনামিক, সো তার যে লাইব্রেরিগুলো আছে মোটামুটি প্রত্যেকটাই হচ্ছে আমি যখনই ইম্পোর্ট করতেছি একদম লেটেস্ট যে প্রোগ্রামিং আপডেটটা আছে সেটাকেই সে ব্যবহার করে, ঠিক আছে। এবং হচ্ছে রান টাইমে হচ্ছে সেটা যখনই হচ্ছে আমরা কোনো একটা আপডেট ইনস্টল করি সেটা সাপেক্ষে ওই লাইব্রেরি ফাংশনগুলো লেটেস্ট যে ফিচারগুলো আছে অটোমেটিক্যালি হচ্ছে সে ওই পার্টিকুলার প্রোগ্রামটার মধ্যে হচ্ছে সেগুলোকে অ্যাড করে নেয়, ঠিক আছে। সো এই সেন্সে বলা হচ্ছে ডাইনামিক। সো মোটামুটি এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, ঠিক আছে। আর যেটা একটু আগে বললাম যে জাভা ক্লাস লাইব্রেরি, ঠিক আছে, তার একটা হিউজ ক্লাস লাইব্রেরি আছে যেটাকে বলা হচ্ছে জাভা এপিআই, ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে। সো সেইখানে প্রচুর পরিমাণ এরকম ক্লাস ডিফাইন করা আছে যে ক্লাসগুলোর বিভিন্ন মেথড সরাসরি কল করে আমরা যে কোনো ধরনের ওই পার্টিকুলার প্রবলেমটা হচ্ছে আমরা সলভ করে ফেলতে পারি জাস্ট হয়তো একটা মেথড কল করেই, ঠিক আছে, যেটা বলা হচ্ছে ইউজ টু বিল্ড জাভা প্রোগ্রামস, ঠিক আছে। এই ক্লাসগুলোকে আমরা সরাসরি ব্যবহার করে ফেলতে পারি। সো জাভা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেটা বলা হচ্ছে যে নতুন নতুন বৈশিষ্ট্য বা নতুন নতুন যে সমস্ত ফিচার্সগুলো আছে কনস্ট্যান্টলি ওরাকেল বা যারা হচ্ছে এখন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করছে তারা হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে এটার মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড করতেছে, ঠিক আছে। এবং যে সমস্ত নতুন ফিচারগুলো আমরা অ্যাড করতেছি যেটা বললাম যখন হচ্ছে আমরা একটা আপডেট নিচ্ছি বা আপডেটেড ইনস্টল করতেছি আমরা করসপন্ডিং লাইব্রেরি ফাংশনগুলোর সাথে সাথে হচ্ছে ইউজেবল করে ফেলতে পারতেছি। আর জাভার ভার্সন বা আপনারা যেটা ব্যবহার করবেন এখানে জাস্ট হচ্ছে জাভা যেটা ব্যবহার করি আমরা জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে। সো অনেকগুলো ভার্সন অলরেডি আসছে, তার মধ্যে লেটেস্ট ভার্সনটা হচ্ছে জাভা স্ট্যান্ডার্ড এডিশন 8, ঠিক আছে, বা J2SE যেটা বলে থাকি আমরা, সো আমরা ব্যবহার করব হচ্ছে এইটা। সো কি ধরনের ভার্সন আছে বা এই যে জাভা বলতেছি, ঠিক আছে, জাভা কয় ধরনের প্ল্যাটফর্মে কাজ করে। সো মূলত 3টা ভার্সন হচ্ছে জাভা কাজ করে। ফার্স্ট ওয়ান ইজ J2ME বা জাভা 2 মাইক্রো এডিশন, আচ্ছা, যেটা দিয়ে হচ্ছে আমরা মূলত আমাদের যে মোবাইল যে অ্যাপ্লিকেশনগুলো আছে, আছে সেটার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য হচ্ছে এই J2ME-টাকে ব্যবহার করি। যদিও এগুলোর এখন অ্যাপ্লিকেশনটা অনেক লিমিটেড হয়ে গেছে, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম আমাদের এখনকার যে ফোনগুলো ম্যাক্সিমামই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, মানে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সাপোর্টেড, ঠিক আছে। সো যেটা বেসিক্যালি হচ্ছে পিওর জাভা দিয়ে ডেভেলপড, বাট এর আগেকার বেশ কিছু বা এখনো কিছু প্রোগ্রাম আছে
মোবাইল আছে, সেলফোন আছে, যেগুলো বলা হচ্ছে জাভা ফোন। ঠিক আছে, বেসিক্যালি সেগুলোর মধ্যে কিছু জাভা অ্যাপ্লিকেশন রান করা যায়। তো সেই জাভা অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা হচ্ছে এই J2ME দিয়ে। ঠিক আছে, সেকেন্ডলি হচ্ছে J2SE, যেটা আমরা মূলত ব্যবহার করি জাভা 2 স্ট্যান্ডার্ড এডিশন। ঠিক আছে, বা J2SE। আচ্ছা, এটাই হচ্ছে বেসিক প্ল্যাটফর্ম। ঠিক আছে, যেটা হচ্ছে এই নর্মালি হচ্ছে বা সবার জন্য হচ্ছে ফ্রি যে এডিশনটা, সেটা হচ্ছে J2SE। এবং নর্মাল যে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো ডেভেলপ করি, সেটা হচ্ছে J2SE ব্যবহার করে। এর বাইরে আরেকটা আছে হচ্ছে J2EE, যেটাকে বলা হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন। ঠিক আছে, সো এটা মূলত হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যারা হচ্ছে জাভা ব্যবহার করে থাকে তাদের বা হচ্ছে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা বলতেছি হচ্ছে যারা হচ্ছে সফটওয়্যার কোম্পানি, যারা ঠিক আছে যারা হচ্ছে জাভা বেসড বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। ঠিক আছে, সো তারা ব্যবহার করে হচ্ছে মূলত এই J2EE। ঠিক আছে, মূলত বিজনেস অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করার জন্য। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি অনেক পরে, বুঝতে পেরেছি। কোন জায়গায় আমি অ্যাকচুয়ালি ডিসকানেক্ট হয়ে গিয়েছি বলতে পারবেন একটু? জাভা ভার্সন কি আমি ডিসকাস করতে পেরেছি আপনাদের সাথে? জি স্যার, জাভা ইই ছিল। ওকে, সো জাভা ভার্সন গুলো আমরা ডিসকাস করতেছিলাম। ওকে, ওকে, সো যেটা বলছিলাম যে জাভা হচ্ছে 3 ধরনের ভার্সন সাপোর্ট করে, মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের রেসপেক্টে। J2ME, যেটা হচ্ছে জাভা 2 মাইক্রো এডিশন আমরা যেটা বলতেছি, এটা মূলত হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করার জন্য হচ্ছে যে J2ME টা আমরা ব্যবহার করি, যদিও এটার ইউজটা এখন অনেক লিমিটেড হয়ে গিয়েছে। যেটা বলতেছিলাম যে এখনকার ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলোই হচ্ছে অ্যান্ড্রয়েড বেসড, যার জন্য J2ME টা এখন আর ওইভাবে ব্যবহৃত হয় না। বাট প্রথম দিকে অ্যান্ড্রয়েড আসার আগে এই J2ME টার ব্যবহারটা ছিলই সবচেয়ে বেশি। আর J2SE টা হচ্ছে মূলত হচ্ছে আমরা ফ্রি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তৈরি করি, বা আমরা নর্মালি যে অ্যাপ্লিকেশনটা নর্মালি অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যেই এডিশনটা ব্যবহার করি, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে বেসিক প্ল্যাটফর্ম। ঠিক আছে, আর আরেকটা ভার্সন হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন, যেটা দিয়ে হচ্ছে মূলত আমাদের যারা সফটওয়্যার কোম্পানি যারা আছে, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপাররা হচ্ছে মূলত এই এন্টারপ্রাইজ এডিশনটা ব্যবহার করে বিভিন্ন ধরনের বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, যেখানে বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড কাজ হয়ে থাকে, যেমন ট্রানজ্যাকশন প্রসেসিং, ডাটাবেস রিলেটেড অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই টাইপের কাজগুলোর জন্য হচ্ছে এই এন্টারপ্রাইজ এডিশনটা হচ্ছে ব্যবহৃত হয়। আচ্ছা, এই 3 ধরনের ভার্সনটা আমরা হচ্ছে সাধারণত পেয়ে থাকি। তার মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে, যেটা বললাম যে আমরা নর্মালি যেটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে J2SE। ঠিক আছে, এবং আমরাও যে ধরনের কাজগুলো করব সেটাও ডেভেলপ করব হচ্ছে, অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করব হচ্ছে J2SE ব্যবহার করে। ওকে, সো আমরা মনে হয় আজকে এখানে শেষ করতে পারি। সো এই J2SE জাস্ট একটা স্ন্যাপশট এখানে দেওয়া আছে, যেটা একটু আগে বলতেছিলাম যে এপিআই। ঠিক আছে, এই যে জাভা এসি এপিআই। সো কি কি ধরনের লাইব্রেরি সাপোর্ট এখানে আছে, এই জিনিসটা একটা স্ন্যাপশট এখানে জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে দিয়েছি। সো কি ধরনের অ্যাপ্লিকেশন আপনি কাজ করতে চাচ্ছেন, সো তার রেসপেক্টে হচ্ছে এই করসপন্ডিং আপনি টুলস গুলো এখানে ব্যবহার করতে পারবেন, বা এপিআই গুলো কি কি আছে সেগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, সো নর্মাল ডিপ্লয়মেন্ট রিলেটেড যেমন জাভা ওয়েব স্টার্ট বা অ্যাপলেট, এগুলোকে ব্যবহার করতে পারি। কনভেনশনাল প্রোগ্রামিং এর জন্য বা বেসিক বেস লাইব্রেরি যেগুলো আছে, ঠিক আছে, যেমন ম্যাথ, ঠিক আছে, তারপরে ইনপুট আউটপুট, ঠিক আছে, এক্সএমএল, এই টাইপের গুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বা ল্যাঙ্গুয়েজ এন্ড ইউটিলিটিস যেগুলো আছে, সো এইখান থেকে হচ্ছে আমরা নর্মালি ল্যাঙ্গুয়েজ এন্ড ইউটিলিটিসটা সবচেয়ে বেশি কমনলি ইউজ করি, কালেকশনস কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, এইগুলো দিয়ে হচ্ছে আমরা নর্মালি
যে সমস্ত জেনারেল পারপাস যে সমস্ত প্রোগ্রাম ডেভেলপ করে থাকি সেগুলোর জন্য হচ্ছে এই টাইপের লাইব্রেরি ফাংশনগুলো হচ্ছে ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেমন ইউজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে সুইং, AWT এই টাইপের লাইব্রেরিজগুলো আমরা ব্যবহার করে থাকি। সো কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য কি ধরনের API আমরা ব্যবহার করব সেই জিনিসগুলো হচ্ছে এখানে একটু দেয়া আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যেটা বললাম যে জাভা লাইব্রেরিটা হচ্ছে একটা হিউজ লাইব্রেরি, সো এটা অ্যাকচুয়ালি কাভার করা সম্ভব না, বা আমরা এখানে সেটা কাভারও করব না। আমরা শুধুমাত্র একটু আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে একটু ধরে দেওয়ার চেষ্টা করব যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে কাজ করা যায়, কি কি ধরনের ফিচার্স এখানে আছে, সেগুলো নিয়ে কি ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যেতে পারে সেগুলো সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জাস্ট বেসিক জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে। বাট এটা নিয়ে এর পরবর্তীতে যে কেউ চাইলে যে কোনো ধরনের বিজনেস রিলেটেড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে বা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবে। সো মোটামুটি এই ছিল আজকের লেকচার, যদিও এই লেকচারটা আমরা নেক্সট ক্লাসেও কভার করব পরবর্তী অংশটা। এই পর্যায়ে কারো যদি কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে আমি সেই কোয়েশ্চেনগুলো নেব। স্যার জাভা প্রোগ্রাম রান করার জন্য কোন সফটওয়্যারটা নামাবো? জাভা প্রোগ্রাম রান করার জন্য যেটা বললাম জেডিকে আমাদের লাগবে, জাভা ডেভেলপমেন্ট কিট। ঠিক আছে, জাভা ডেভেলপমেন্ট কিট একটু আগে যেটা দেখিয়েছিলাম, এই যে জেডিকে, এই জেডিকে এর ভার্সনটা জেডিকে 8। সো আমি হচ্ছে একটা দিয়ে দেব, সেটা হচ্ছে আইডি পর্যন্ত তো আজকে যেতে পারি নাই। সো জাভা ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আমরা যেমন এর আগে C++ বা সি এর জন্য আমরা কোড ব্লকস ব্যবহার করতেছিলাম, সিমিলারলি জাভার জন্য আমরা আইডি ব্যবহার করব, বা সবাই আইডি ব্যবহার করে, যদিও আইডি ছাড়াও কাজ করা যাবে, বাট আইডি থাকলে হচ্ছে আমাদের জন্য অনেক ধরনের সুবিধা হয়ে যায়। অনেক সিনট্যাকটিক্যাল এররগুলো সে আমাদেরকে মানে ওই পার্টিকুলার আইডি আমাদেরকে সলিউশন করে দেয়। ঠিক আছে, বা সলিউশন করে না দিলেও অ্যাটলিস্ট দেখাই দেয় যে আমার এখানে একটা প্রবলেম হয়েছে, যার জন্য হচ্ছে আমরা আইডি সাপোর্টটা নিয়ে থাকি। সো অনেকগুলা আইডিই আছে, ঠিক আছে, যেমন ইক্লিপস আছে, নেটবিনস আছে, জে ক্রিয়েটর আছে, ব্লুজে আছে, এরকম অনেকগুলা আইডি আছে। সো কমনলি ইউজড দুইটা আইডি হচ্ছে ইক্লিপস এবং নেটবিনস। আমি নেটবিনস প্রেফার করি, বা আমি কাজ করে আসছি নেটবিনসে, এই জন্য নেটবিনসটাকে প্রেফার করি। বাট আপনারা যে কেউ চাইলে ইক্লিপসও কাজ করতে পারেন, বা অন্যটা তো যেগুলোর কথা বললাম অন্যগুলো ইউজ করতে পারেন, বাট কমনলি ইউজড হচ্ছে ইক্লিপস এবং নেটবিনস। যে কেউ যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো আইডি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই নেটবিনসের কথাটা যে কারণে বলা, নেটবিনস এবং জেডিকে একসাথে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। জেডিকে প্লাস নেটবিনস দিয়ে একটা সার্চ দিলেই ওই জিনিসটা একই সাথে নেটবিনস ইন্টিগ্রেটেড জেডিকে ডাউনলোড করতে পারবেন। ওইটা দিলে তাহলে নেটবিনসের মধ্যে ওই জেডিকেটা অলরেডি ইন্টিগ্রেটেড করা থাকবে, তাহলে সেখানে আর আলাদাভাবে আপনাকে জেডিকেটাকে ইনস্টল করতে হবে না। আচ্ছা, খুব সম্ভবত একজন লিংক দিয়েছে। সো এটা হচ্ছে জেডিকে উইথ নেটবিনস, রাইট? ওকে, সো জেডিকে নেটবিনস জেএসপি সামথিং একটা লিংক দিয়েছে, সবাই ওই লিংকটা ক্লিক করে রাখতে পারেন, কেননা আমি যখন শেয়ারিংটা স্টপ করব বা ক্লাসটা শেষ করলে আর লিংকটা থাকবে না। ঠিক আছে, সো লিংকটা ক্লিক করে কপি করে রেখে দিতে পারেন, পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। অথবা এটা নেটে সিম্পলি সার্চ দিলে জেডিকে প্লাস নেটবিনস দিয়ে সার্চ দিলেই এই লিংকটা পেয়ে যাবেন, আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। সো হোপফুলি নেক্সট ক্লাসেই হচ্ছে একটা সিম্পল প্রোগ্রাম কিভাবে রান করতে হয়, নেটবিনস ছাড়া কিভাবে রান করতে হয়, নেটবিনস দিয়ে কিভাবে রান করতে হয়, আশা করি দুইটাই আমি দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, বা আমরা দেখানোর চেষ্টা করব। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার C++ এর বাকি ভিডিওগুলো দিলে স্যার উপকৃত হইতাম আমরা সবাই। C++ এর যেটা আমি লাস্ট ক্লাসেও আলোচনা করছি, ঠিক আছে, এইটা এই মুহূর্তে হয়তো আমি দেব